তাহারাই পরে মনে কবিতাটির আজকে খুঁটিনাটি সকল বিষয় দেখব, কোন কোন বিষয়গুলো পরীক্ষায় হুবহু আসে, কোনটা থেকে ক প্রশ্ন এবং এমসিকিউ আসবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে এখন তোমাদের সাথে আলোচনা করব তাহারাই পরে মনে। এটি একটি সংলাপ নির্ভর কবিতা। কার সাথে কার সংলাপ হয়? এখানে কবির সাথে কবি যে ভক্তরা আছে ওদের একটি সংলাপ দেখা যাবে। আগে আমি তোমাদেরকে এই যে নামটা দেওয়ার পেছনে কারণটা একটু বলিনি। সুফিয়া কামালের স্বামী, সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 সালে, কত সালে? 1932 সালে তার প্রথম স্বামী মারা যায়। এই যে প্রথম স্বামী ছিল তিনি কিন্তু সুফিয়া কামালকে অনেক বেশি সাহায্য করেছেন, তার কবিতা গদ্য এগুলো লেখার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করেছেন। তো ওনাদের নতুন বিবাহ, তাহলে নতুন দাম্পত্য জীবনে যে সুখটা থাকে, যে ভালোবাসাটা থাকে, হুট করে যখন তার স্বামী মারা যায় তার জীবনে যে একটা সময়, দুঃসময় চলে আসে, সেই সময় তিনি এই কবিতাটি লিখেছেন। তাই তিনি লিখেছেন তাহারই পরে মনে, তার প্রথম স্বামীকে উল্লেখ করে এখানে তিনি লিখেছেন। কবি পরিচিতি: সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিক। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সুফিয়া কামাল ছিল কি? নারী আন্দোলনের অন্যতম পথিক। তিনি 1911 খ্রিস্টাব্দে 20 জুন বরিশালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। কুমিল্লাটা একটু মনে রাখবে, সুফিয়া কামাল হলো কুমিল্লার মানুষ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও সুফিয়া কামাল নিজ চেষ্টায় ভাষা ও সাহিত্য চর্চা করেন এবং প্রতিষ্ঠা লাভ করেন। বাংলাদেশের কয়েক দশকের আন্দোলন সংগ্রাম, বিশেষত নারী অধিকার আন্দোলনে তিনি নেতৃত্বে ভূমিকা পালন করেছেন। মানে তিনি দেখা যায় বাংলাদেশের কয়েক দশকের যে নারী আন্দোলন ছিল তার প্রধান ভূমিকায় তিনি নেতৃত্ব দিয়েছেন। প্রকৃতি ও প্রেমের রোমান্টিক অনুভব তার অধিকাংশ কবিতার মূল সুর। তাহলে তার যে কবিতার মূল বৈশিষ্ট্য ছিল সেটা এখানে দেওয়া আছে, এটা ভালো করে দেখবে। সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, উদ্ধাত পৃথিবী, অভিযাত্রিক ইত্যাদি। তাহলে এখানের মধ্যে সাজের মায়া গুরুত্বপূর্ণ, মায়া কাজল এবং উদ্ধাত পৃথিবী এগুলো সবগুলোই অনেকটা গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছেন। তার লেখা 71-এর ডায়েরি, এই 71-এর ডায়েরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কার লেখা? সুফিয়া কামালের লেখা। 71-এর ডায়েরি মুক্তিযুদ্ধ বিষয়ক মূল্যবান গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কি নিয়ে লেখা? মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা। তা তো আমরা 71 দেখে বুঝতে পারছি। তিনি একজন গুরুত্বপূর্ণ শিশু সাহিত্যিক। বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসির উদ্দিন স্বর্ণ পদক সহ বিভিন্ন পদকে তিনি ভূষিত হয়েছে। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দে 20 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এটা একটু মনে রাখবে, জন্মসাল মৃত্যুসালগুলো। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, এটা এই কবিতার প্রথম লাইন। এবং এখানের মধ্যে দুইটা মাসের কথা উল্লেখ আছে, মাঘ মাস এবং ফাল্গুন মাস। এখানে বাংলা দুইটা মাসের কথা উল্লেখ, সেটা হলো মাঘ মাস এবং ফাল্গুন মাস। চরণ সংখ্যা হলো এখানে 30টি। সাধু ও চলিত ভাষায় রচিত হয়েছে এটি। এখানের মধ্যে কবিতার যে বৈশিষ্ট্যটা ফুটে ওঠে সেটা হলো বিষাদময় রিক্ততার সুর। ওই যে স্বামী মারা গেল তার যে কষ্টটা সেটা ফুটে ওঠে। ঋতু আছে 2টি, শীতের ঋতু এবং বসন্ত ঋতু। তাহলে দেখো কবিতাটা আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করি এবং ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করি। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। মানে কবি ভক্তরা কবিকে প্রশ্ন করছে যে তুমি নীরব হয়ে বসে আছো কেন, মানে উদাসীন হয়ে আসো কেন। ফাগুন যে এসেছে ধরায়, মানে যে ধরা মানে পৃথিবী, ধরায় মানে কি? পৃথিবী। পৃথিবীতে তো ফাগুন মাস এসেছে, তুমি কেন উদাসীন হয়ে বসে আছো? কারণ ফাগুন মাস মানে কি? বসন্তকালের আগমন। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায়। মানে এখানে বলতেছে বসন্ত মাসকে কি বরিয়া মানে বরণ করে নিবে না? তুমি কিভাবে নিতে বলছে? বন্দনায়। বন্দনায় মানে তোমার গদ্য লেখার মাধ্যমে, কবিতা লেখার মাধ্যমে কি তুমি তাদের বরণ করে নিবে না? এখানে নীরব হয়ে থাকার পেছনে কারণ কি? তার যে স্বামী মারা গেছে সেটা। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, মানে তিনি কষ্টের মধ্যে দিয়ে বা তার ভেজা চোখ নিয়ে তিনি ওদেরকে জিজ্ঞাসা করলেন যে দক্ষিণা দুয়ার গেছে খুলি। দক্ষিণা দুয়ার মানে এখানে দক্ষিণ দিকের বাতাসকে বোঝাচ্ছে, কারণ আমরা জানি বসন্তের সময় কি হয়? দক্ষিণ দিক থেকে বাতাস আসে। তো জিজ্ঞেস করতেছে দক্ষিণ দিকের বাতাস কি আসছে? এটার কারণ কি? কবি উদাসীন ছিলেন। নীরব ছিলেন মানে কি? কবি উদাসীন ছিলেন, তিনি এই বিষয়গুলো লক্ষ্য রাখেন না। কেন উদাসীন ছিলেন? কারণ তার স্বামী মারা গিয়েছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। এখানে দেখো নেবুর কথা আসছে, বাতাবি নেবুর ফুল আসছে এবং আমের মুকুল মানে আমের ফুলের কথা আসছে। এই দুইটা মনে রাখবে। তো এখানে কবি জিজ্ঞেস করতেছে যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, কারণ আমরা জানি বসন্তের সময় বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, মানে তিনি কোনো কিছুই খেয়াল করেন নাই যে বসন্তের সময় যে ঋতুর যে পরিবর্তন হয় এগুলা তিনি কোনো কিছুই খেয়াল করেন না, কারণ তার ভিতর দিয়ে একটা কষ্ট বয়ে যাচ্ছে তার জন্য। দক্ষিণা সীমার তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। আমরা জানি বসন্তের সময় যখন অনেক বেশি ফুল ফুটে, ফুল ফোটার কারণে
আশেপাশে একটা শুভ্র গন্ধ ছড়িয়ে যায়। তো কবি এগুলো কোনো কিছুই খেয়াল করেন নাই, কারণ তার মন উন্মনা বা উদাসীন হয়ে আছে। এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এত উন্মনা তুমি? কোথা তবে নবপুষ্প সাজ? এখানে কবি ভক্তরা কবিকে জিজ্ঞাসা করছেন। তাহলে কবি ভক্তরা কবিকে কি করলেন? জিজ্ঞাসা করলেন যে কেন কবি তুমি এত উন্মনা, তুমি কেন এত এরকম উদাসীন হয়ে আছো কেন? কোথা তবে নবপুষ্প সাজ? এই নবপুষ্প সাজ মানে আমরা প্রথমত বুঝি যে বসন্তের সময় অনেক ফুল ফুটে, ফুল দিয়ে মেয়েরা অনেক সুন্দর করে সাজে। কিন্তু নবপুষ্প সাজ এই কবিতার সাথে হলো কবি বিভিন্ন রকম লিখা লিখেন। মানে এই যে বসন্ত এসেছে, বসন্তকে বরণ করার জন্য তিনি বিভিন্ন রকম লিখা লিখেন, কিন্তু এবছর তিনি বসন্তের কোনো খেয়ালই রাখেননি, নিজে উদাসীন হয়েছিলেন। ওনার এইসব বিষয় সম্পর্কে কোনো কি ছিল না, খেয়াল ছিল না, কারণ তিনি উন্মনা হয়েছিলেন। কহিলে সে সুদূরে চাহিয়া, মানে কবি কি করলেন? ওদের দিকে একটু তাকাই, বললেন অলখ। অলখের মানে হলো তার দৃষ্টির অগোচরে, পাথার মানে হলো সমুদ্র, বাহিয়া মানে এখানে বোঝাচ্ছে যে তার ভিতরের যে সমুদ্রের মতো স্রোত বয়ে যাচ্ছে, কই সেটা থেকে তার আনন্দের কোনো সংবাদ তো আসেনি। তরি তার এসেছে কি? তরি বলতে এখানে সুসংবাদ আনন্দের সংবাদ এনেছে কিনা। তরি মানে নৌকা, তরি মানে নৌকা। আনন্দের সংবাদ এসেছে কিনা, বেজেছে কি আগমনীর গান, মানে সে যে এসেছে, কই তার জন্য ও তো আমাকে কোনো ধরনের ডাকে নাই। কাকে বলছে? ঋতুকে বলছে। ডেকেছে কি সে আমারে? কই সে তো আমাকে ডাকে নাই, শুনি নাই, রাখিনি সন্ধান। আমি ওর কোনো কিছুই শুনি নাই, মানে ও যে এসেছে, আনন্দের সংবাদ এসেছে কিনা, অথবা নতুন করে যে ঋতু এসেছে, কই সে তো আমাকে ডাকেনি, আমি তাই শুনিও নাই, সেটার সন্ধানও আমি রাখি নাই। এবং এর মধ্য দিয়ে কবি ভক্তদের কি করলেন? ব্যাহত করলেন বা তার আহত করলেন। কবি ভক্তকে যে আঘাত দিলেন আর কি, যে কবি ভক্তরা এত আশা করেছে যে তিনি নতুন কোনো কবিতা লিখবেন, কিন্তু তিনি সে জায়গায় বলছেন যে কই আমি তো বসন্তের কোনো ধরনের খোঁজ পাই নাই, কোনো সন্ধানও আমি ওর রাখি নাই। কহিলাম, ওগো কবি রচিয়া লও না আজও গীতি। এখন কবি ভক্তরা কবিকে বলছেন যে ওগো কবি। তাহলে ভক্তরা কবিকে কি বলে সম্বোধন করেছেন? ওগো কবি রচিয়া লও না আজও গীতি, মানে আজকে একটা তুমি কোনো কিছু রচনা করে ফেলো বা কোনো কিছু লিখে ফেলো। কার সম্বন্ধে? বসন্তের সম্পর্কে। বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এই মোর মিনতি। তাহলে কবি ভক্তরা মিনতি করছেন যে তোমার মুখে বসন্ত সম্পর্কে আমি কোনো কবিতা বা লেখা শুনতে চাচ্ছি। এখানের মধ্যে কবি ভক্তরা কবিকে অনুরোধ করছেন যে কবি তুমি আজকে বসন্ত সম্পর্কে কোনো কিছু লিখে ফেলো, আমি তোমার মুখ থেকে সেটা বা তোমার কণ্ঠে সেটা শুনতে চাচ্ছি। কহিল সে মৃদু মধু স্বরে, মানে কবি এবার মৃদু মধু স্বরে, মানে আস্তে আস্তে করে কবি ভক্তদের বললেন নাই হলো না হোক এবারে, মানে এবার আমি ওর জন্য কোনো কিছু লিখলাম না, সেটা এবার নাই হোক। আমারে গাহিতে গান বসন্তে আনিতে বরিয়া রহেনি সে ভুলে নিত, মানে এখানে বলতেছে কই ও তো আমার গানের জন্য বা আমার লিখার জন্য ও অপেক্ষা করে নাই। কাকে বলছে? বসন্তকে বলছে। ও ঠিকই ফাগুন মাসকে স্মরণ করে চলে এসেছে, তাই বলছে বসন্তে আনিতে বরিয়া রহেনি সে ভুলে নিত, মানে সে ঋতুর পরিবর্তনে ঠিকই চলে এসেছে তা ফাগুনে সমারিয়া। এখানের মধ্যে ফাগুনকে সমারিয়া মানে হলো যে স্মরণ করে, ফাগুনকে স্মরণ করে ঠিকই তো ঋতু পরিবর্তন হয়ে গেছে, কই ও তো আমার কথা চিন্তা করেনি। তো এখানে কবি ভক্তদেরকে এটা উত্তর দিলেন, মানে এবার না হয় আমি ওর জন্য কি কোনো কিছু রচনা নাই করলাম, কই ও তো আমার কথা মনে রাখেনি, ও তো ঠিকই ফাগুনকে স্মরণ করে বসন্তটা চলে এসেছে। এখন বলছে কহিলাম, কবি ভক্তরা কবিকে বলছেন ওগো কবি অভিমান করেছো কি তাই, মানে তোমাকে যে ও বলে আসে নাই তাই কি তুমি অভিমান করেছো? ও তো প্রকৃতির নিয়মে চলে এসেছে, মানে প্রকৃতি যেমন কারো জন্য অপেক্ষা করে না সেভাবে ও চলে এসেছে, তাই বলে তুমি অভিমান করেছো? যদিও এসেছে তবু তুমি তারে করলে বৃথায় মানে কি করা? তিনি যে বসন্তকে বরণ করেন নাই, তাই বললেন যে এই বসন্ত মাসটা কি হলো? বৃথা হলো। ও ঠিকই প্রকৃতির নিয়ম অনুসরণ করে চলে এসেছে, কিন্তু তুমি তারে বরণ না করে তাকে বৃথা করলে। কহিল সে পরম হেলায়, মানে কবি এখন হেলায়ের মধ্যে মানে ভক্তকে বললেন যে বৃথা কেন হবে ফাগুন বেলায়, মানে এটা বৃথা কেন হবে ফাগুনের বেলায় বা ফাগুনের সময়, মানে ও তো ঠিকই বৃথা হয় নাই, আমার না লিখলে কি হয়েছে? ফুল কি ফুটেনি শখে? বসন্তের সময় যে ফুল ফোটার কথা ছিল সব ফুল কি গাছে ফুটে নাই? পুষ্পরিত লবেনি কি ঋতুর রঞ্জন? এখানে বলতেছে এই যে ঋতুর রাজ, তাহলে ঋতুর রাজ কাকে বলা হয়েছে? বসন্তকে এখানে ঋতুর রাজ বলা হয়েছে। এই সময় আমরা জানি বসন্তের সময় অনেক বেশি গাছে গাছে ফুল ফুটে, তো বলছে আমি তো ওর জন্য লিখি নাই, কিন্তু এতে কি হয়েছে? ফুল তো সব ধরনেরই ফুটেছে, সাথে
পুষ্প দিয়ে মানে ফুল দিয়ে ওর পুরো ঋতুটা, যেমন বসন্ত ঋতু ফুল দিয়ে ভরে ওঠে, ঠিকই আশেপাশের পরিবেশ তো ওইরকমই আছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, বলছে এই যে মাধবী লতা আছে, মাধবী লতা এক ধরনের ফুলের লতা, তার ফুলের মধ্যে কি কোনো গন্ধ নাই, কোনো সুবাস নাই? করে নাই অর্ঘ্য বিরোচন, সে কি অর্ঘ্য বিরোচন বলতে বোঝাচ্ছে যে আঞ্জলি বা ফুল দিয়ে তাকে কি বরণ করে নেয় নাই? ঠিকই তো বরণ করে নিয়েছে। কই, ওই সময়ের কথা তো ওরা ভুলে যায় নাই, ওরা তো ঠিকই বসন্ত মাসকে কি করে নিয়েছে, বরণ করে নিয়েছে। হোক, তো কবি ভক্তরা বলতেছে যে তা তো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি ওকে বরণ করছো না কেন? তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখিতা? মানে বলছে যে তাও হলেও তোমার কেন এই বসন্তের প্রতি এত বিমুখিতা কেন, বা তুমি কেন ওকে বরণ করে নিচ্ছ না? তো কবি ভক্তরা তো জানে না যে কবির কেন কষ্ট, বসন্ত সম্পর্কে কেন এত কষ্ট, কেন কবি উন্মনা হয়ে আছেন, এটা কবি ভক্তরা জানে না। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, মানে ঋতুরাজ বলতে কি বসন্তকে বোঝাচ্ছে, যে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, মানে তুমি কবি ভক্তদেরকে কেন ব্যথা দিচ্ছ? এই ওকে উপেক্ষা করে, বসন্ত মাসকে উপেক্ষা করে কেন তুমি কবি ভক্তদের ব্যথা দিচ্ছ? কহিল সে কাছে সরে আসি, মানে বসন্ত থেকে সরে এসে তিনি বলছেন কুহেলি উত্তরীর তরে মাঘের সন্ন্যাসী। এই লাইনটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, খতে আসার জন্য, এমসিকিউতে আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কুহেলি, কুহেলি মানে হলো কুয়াশা, কুহেলি মানে হলো কুয়াশা, উত্তরী মানে চাদর, উত্তরী শব্দের অর্থ চাদর, খুব বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা শব্দার্থ দেখবে। তলে মাঘের সন্ন্যাসী, মানে মাঘের সন্ন্যাসী বলতে তিনি এখানে শীতকে বুঝিয়েছেন। তো এই যে বসন্তের আগে আমরা জানি যে ঋতুটা চলে যায়, সেটা শীতের ঋতু। তো শীতের ঋতুর মধ্যে মাঘ মাসের সময় তার যে স্বামী মারা যায়, তার জন্য যে তার মনে একটা রিক্ততার ভাব, বিষণ্ণতার ছাপ পড়ে যায়, তিনি ওই সময়টা থেকে তিনি বের হতে পারছেন না, তাই তিনি এখানে শীতকে মাঘের সন্ন্যাসী বলে উল্লেখ করেছেন। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, মানে এখানে তিনি বলছেন যে এই যে ঋতুগুলো যে চলে গেল, মানে ওই সময়টা থেকে তিনি বের হতে পারছেন না, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। মানে কবির যে অনুপ্রেরণা ছিল, বা কবিকে যে সাহিত্য লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করেছে, তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুর কারণে তার মনে যে রিক্ততা বা যে বেদনা সৃষ্টি হয়েছে, তিনি ওই সময়টা থেকে, মানে তিনি ওই যে বিষয়টা থেকে বের হতে পারছেন না, তাই তিনি বসন্তকে বরণও করতে পারছেন না, বসন্তের সম্পর্কে তিনি পুরোপুরি উদাসীন। এখানে কবির চেতনায় ফুটে ওঠে ব্যক্তিগত দুঃখবোধ, উদাসীনতা, শীতের যে রিক্ততা, বসন্তের আগমন এবং বিষণ্ণতা, এগুলো কবির মনে ফুটে ওঠে। তার মধ্যে এখন আমরা দেখব যে এখানের মধ্যে আমরা কোনগুলো ভালো করে দেখব। কুহেলি এবং উত্তরে, এই দুইটা শব্দ সবচেয়ে ভালো করে দেখবে। তাহারই পরে মনে, এখানের মধ্যে এই যে লাইনটা আছে, এই ব্যাখ্যাগুলোই আমি তোমাদেরকে এতক্ষণ বলছিলাম। এর পরবর্তীতে পাঠ পরিচিতির যে বিষয়গুলো পড়বে সেগুলো এখন দেখবে। তোমাদের যদি বাংলা প্রথম, আইসিটি বা অন্যান্য দাগানো বই প্রয়োজন হয়, যেখান থেকে 100% কমন আসবে ইনশাআল্লাহ, এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে বইগুলো নিতে পারবে। খুবই অল্প দামে আমি তোমাদেরকে বইগুলো দিব। তাহারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী, কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছেন। মানে এখানের মধ্যে আমরা প্রকৃতির বিষয় দেখেছি, বসন্ত ঋতু এবং শীতের ঋতু, এবং মানব মনের এই যে ঋতুর সাথে যে একটা বিষণ্ণ ভাব জড়িয়েছিল সেই বিষয়টা, এতটুকু তোমরা পড়লেই পারবে। আমি তাও এখান থেকে যে লাইনটা দেখিয়ে দিচ্ছি, তার সাহিত্য সাধনার প্রথম সহায়ক, তাহলে তাকে যে সাহিত্য সাধনায় প্রথম সাহায্য করেছেন, উৎসাহদাতা, যিনি তাকে উৎসাহ দিয়েছেন, স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে 1932 সালে তিনি মারা যান। কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে, মানে হুট করে তার নতুন বিবাহ হয়েছে, তার স্বামী মারা গিয়েছে, এই জন্য তিনি তার জীবনে যে এক বিষণ্ণ সময় কাটাচ্ছিলেন, সেই সময়টাকে এখানে বোঝাচ্ছে। কবিতাটিতে আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা, মানে একেবারে নাটকীয়ভাবে যে উপস্থাপন করেছেন কবি ভক্তের সাথে সেই বিষয়টা। গঠন রীতির দিক থেকে এটি একটি সংলাপ নির্ভর লেখা, তাহলে এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, সংলাপ নির্ভর। কবিতার আবেগময় ভাববস্তু বিষণ্ণতার সুরে এবং সুললিত ছন্দে এতই মাধুর্যমণ্ডিত হয়েছে যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়, মানে এমনভাবে সেটা গঠিত হয়েছে। তাহলে এই লাইনগুলো তোমরা একটু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে কোনোটা যদি প্রয়োজন হয় আমাকে জানাবে।